সার্ক পুনরুজ্জীবিত করতে কার্যকর পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবং উন্নয়ন প্রকল্পের 40% অর্থ লুটপাট, বছরে পাচার $16 বিলিয়ন। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে। সাথে আছি আমি সৈয়দা ফারিয়া জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ। যদি একে পুনরুজ্জীবিত করা যায় তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সোমবার সকালে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা প্রচার করছে। একমাত্র সাংবাদিকেরা এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার এই মিথ্যা প্রচারণাটাকে বন্ধ করে দিন। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নতুন ইসি নির্বাচন হওয়ার পর আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার করা প্রথম সভা শেষে ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নতুন ইসি নির্বাচন হওয়ার পর আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। হালনাগাদকৃত এসব ভোটার 2026 সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে এসব নাগরিক। এদিকে ভোটার তালিকা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে আগামী জানুয়ারির 2 তারিখ থেকে মার্চের 2 তারিখের মধ্যে ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য আমাদের কাছে 17 লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে। এসব নাগরিক 1 জানুয়ারি 2025-এ ভোটার তালিকায় যুক্ত হবে। এই 17 লাখ নাগরিকের মধ্যে 13 লাখের তথ্য নির্বাচন কমিশন 2022 সালে সংগ্রহ করেছিল। বাকি নাগরিকরা নিজেরা নিবন্ধিত হয়েছেন। তবে পরিসংখ্যান বলে 45 লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সেই হিসেবে 27 থেকে 28 লাখ নাগরিক নিবন্ধিত হননি, কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছরের হালনাগাদ 2 জানুয়ারি থেকে 2 মার্চের মধ্যে সম্পন্ন হবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার নতুন এক বিজ্ঞাপন দিল পিএসসি। 47তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। জানা যায়, মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে 100 নম্বর করার প্রস্তাব করা হয়েছে, যা অনুমোদন পাওয়া গেলে পরবর্তী বিসিএস এর মৌখিক পরীক্ষা থেকে কার্যকর হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার নতুন এক বিজ্ঞাপন দিল পিএসসি। 47তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকার কর্ম কমিশন। জানা যায়, মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে 100 নম্বর করার প্রস্তাব করা হয়েছে, যা অনুমোদন পাওয়া গেলে পরবর্তী বিসিএস এর মৌখিক পরীক্ষা থেকে কার্যকর হবে। আর বিসিএস পরীক্ষার আবেদন ফি 700 টাকা থেকে কমিয়ে অর্ধেকে 350 টাকা করার প্রস্তাব দিয়েছে পিএসসি। 47তম বিসিএস থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে 47তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদন ফি এর আগের মতো 700 টাকা নির্ধারণ করা হয়। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় 100 টাকা। তবে এর কয়েক ঘন্টা পর আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি। 47তম বিসিএস এর মাধ্যমে 3487টি ক্যাডার ও নন ক্যাডারের 201টি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী 10 ডিসেম্বর সকাল 10টা থেকে শুরু হবে আবেদন, চলবে 31 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত। এবার সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বর্তমানে সরকারি চাকরিতে 4,73,000 একটি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। শূন্য পদ পূরণে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে 15 কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে তা জানাতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2023 অনুযায়ী বর্তমানে সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা 4,73,000 একটি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন 47তম BCS নিয়োগ পরীক্ষার মাধ্যমে 3,688টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। এছাড়া শেখ হাসিনা শাসন আমলের গত 15 বছরে দেশ থেকে বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। এছাড়া শেখ হাসিনার শাসন আমলে গত 15 বছরে দেশ থেকে বছরে ঘরে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। কমিটি জানায়, শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুরির যে চিত্র প্রতিবেদনে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। 30 অধ্যায়ে 400 পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে ক্রোনি পুঁজিবাদ অলিগার্কদের জন্ম দিয়েছে, কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান জানান, তারা 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন। প্রতিটিতে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। 29টি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে 87 বিলিয়ন ডলার বা 7,80,000 কোটি টাকা। তিনি বলেন, পরীক্ষা করা 7টি প্রকল্পের আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। অতিরিক্ত উপাদান যোগ করে জমির দাম বেশি দেখিয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে 1,95,000 কোটি টাকা করা হয়। মোস্তাফিজুর রহমান বলেন, ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করে প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শও দেন তিনি। কমিটির আরেক সদস্য অধ্যাপক AK এনামুল হক বলেন, গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। কমিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ জানান, বিগত শাসনামলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেতে পারত বলে জানান তিনি। কমিটির আরেক সদস্য M তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদনে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং 10% যদি অবৈধ লেনদেন ধরা হয় তাহলে পরিমাণ হবে কমপক্ষে 3 বিলিয়ন মার্কিন ডলার। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। সোমবার সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয় আছে। তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন, কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। জাতীয় স্বাধীন কমিশন গঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ার গত মাসে হাইকোর্ট জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। গত 6 নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া রিটকারীর আবেদন 10 দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশকে $2.43 কোটি ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। প্রতি ডলার 120 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ 291 কোটি 60 লাখ টাকা। সোমবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশকে $2.43 কোটি ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। প্রতি ডলার 120 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 291 কোটি 60 লাখ টাকা। সোমবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায় একমাত্র বাধ্যতামূলক লিড অ্যারেঞ্জার হিসেবে এডিবি এমএসএল এর জন্য অর্থায়ন প্যাকেজের ব্যবস্থা কাঠামোগত এবং সিন্ডিকেট করেছে, যা বাংলাদেশ ভিত্তিক শক্তি কোম্পানি জোলস পাওয়ার লিমিটেডের মালিকানাধীন। এতে এডিবি থেকে 15.5 মিলিয়ন ঋণ এবং এডিবির মাধ্যমে পরিচালিত লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 2 থেকে 8.8 মিলিয়ন ঋণ রয়েছে। প্রকল্পের আওতায় একটি 20 মেগাওয়াট গ্রিড সংযুক্ত সৌর ফটোভোল্টাইক পাওয়ার প্ল্যান্ট তৈরি এবং পরিচালনা করা হবে। সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক 37.9 গিগাওয়াট ঘন্টায় বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক 18,444 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়াবে। এডিবির বেসরকারি সেক্টর অপারেশনের মহাপরিচালক সুজান গ্যাব্রি বলেছেন, দীর্ঘমেয়াদী অর্থায়ন দেশের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে বেসরকারি খাতের সম্পৃক্ততাকে উৎসাহিত করতে সাহায্য করবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির হযরতি মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভিকে বাংলাদেশে আগমনের এক দফা দাবিতে সারা দেশে স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির হযরতি মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভিকে বাংলাদেশে আগমনের এক দফা দাবিতে সারা দেশে স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। আজ 2রা ডিসেম্বর সকাল 10 ঘটিকায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর সহ 64 জেলার প্রশাসক বরাবর ও ঢাকা মহানগরের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর এই স্মারকলিপি প্রদান করবে তাবলিগ জামায়াত বাংলাদেশের সাধারণ সাথী ও ওলামায়ে কেরাম। উল্লেখ্য যে 2025 সালের 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জোবায়েরের নেতৃত্বাধীন সুয়ারে নেজাম আয়োজন করবেন এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলিগ জামাত বাংলাদেশের মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন। মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা বলেছেন, বিগত 7 বছর আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছি। জোবায়েরপন্থীরা প্রতি বছর প্রথম পর্ব ইজতেমা ও তাদের সর্বোচ্চ মুরব্বীকে আনতে পারলেও বাংলাদেশে বিগত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষপাতমূলক বৈষম্যের কারণে আমরা মাওলানা সাদ কান্দলভিকে আনতে পারিনি। নিউজ ডেস্ক, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ডেনমার্কের নাইবর্গ শহরের কাছে হামাসের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম পাওয়া গেছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রেস মুখপাত্র ইনেস পিটারসন বলেন, আমরা অস্ত্র গুদামটি ঠিক কোথায় ছিল তা প্রকাশ করতে পারবো না, তবে গুদামে বেশ কিছু হ্যান্ডগান ছিল। পিটারসনের মতে ফিন দ্বীপে অস্ত্রের মজুদ 2 বছর আগে বন্ধ হয়ে গেছে এবং অস্ত্র ভান্ডার হয়তো নতুন কোনো জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ডেনমার্কে হামাসের অস্ত্রের মজুদ রয়েছে এমন তথ্য এর আগেও জার্মান গোয়েন্দা কর্তৃপক্ষ প্রকাশ করেছিল। ওই খবর প্রকাশিত হওয়ার পর পাশের দেশ সুইডেন নড়েচড়ে বসে এবং হামাস সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ডেনমার্কের মতো সুইডেনেও তাদের গোপন অস্ত্র মজুত রাখতে পারে বলে একাধিক সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞ মত প্রকাশ করেন। গত সপ্তাহের শুরুর দিকে 4 জন সন্দেহভাজন হামাস সদস্যের বিরুদ্ধে জার্মানির আদালতে একটি অভিযোগ আনা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে বন্দুক এবং কর বিষয়ক মামলা ছিল। এই মামলায় তিনি দোষীও প্রমাণিত হয়েছিলেন, তবে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করলেন স্বয়ং বাইডেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে বন্দুক এবং কর বিষয়ক মামলা ছিল। এই মামলায় তিনি দোষীও প্রমাণিত হয়েছিলেন, তবে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করলেন স্বয়ং বাইডেন। 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের অফিসে ঢুকবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই এমন একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সিদ্ধান্ত নিলেন জো বাইডেন। হান্টারের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। আদালতে তার দোষ প্রমাণিত হয়েছে। আমেরিকায় শাস্তি মকুবের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে কারো দোষ মকুব করে দিতে পারেন। হান্টারের ক্ষেত্রে সে কাজই করেছেন বাইডেন। সংবাদ সংস্থা এএফপি-কে ইমেলে এ বিষয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন হান্টার। সেখানে তিনি বলেছেন, প্রেসিডেন্টের এই ক্ষমা তিনি জীবন দিয়ে মনে রাখবেন। অসুস্থ এবং রোগক্লিষ্ট মানুষের সেবার কাজে তিনি নিয়োজিত থাকবেন। এটি হবে তার পাপ স্থালনের পথ। নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন হান্টার। বলেছেন, ওই অন্ধকার দিনগুলো ছিল নেশার। ওই সময় এমন কিছু ভুল করেছি যার জন্য আমি এখনো লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আমার কাজের জন্য পরিবারকে লজ্জিত হতে হয়েছে। তাদের রাজনৈতিক জীবনে এর প্রভাব পড়েছে।
জো বাইডেনের বিবৃতি অবশ্য অন্য কথা বলেছে। বাইডেন জানিয়েছেন, হান্টারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এবং যেভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে তা অভূতপূর্ব। আমার ছেলে বলেই তাকে চরম শাস্তি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক। এর আগে বাইডেন বারবার জানিয়েছিলেন তিনি কোনোভাবেই পরিবারের কারো জন্য এই ক্ষমতা ব্যবহার করবেন না। হোয়াইট হাউসের মুখপাত্র সে কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি ভঙ্গ করলেন বাইডেন। অন্যদিকে বাইডেনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন রিপাবলিকান এমপিরা। নিউজ ডেস্ক, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। রাহুল ঢোলাকিয়ার অগ্নি সিনেমায় এবার নারী ফায়ার সার্ভিস কর্মী হয়ে আসছেন ঢালিউড অভিনেত্রী সায়ামি খের। ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে বলিউডে এটি প্রথম সিনেমা। বিস্তারিত থাকছে ফরহাদ হোসেনের ডেস্ক রিপোর্টে। অভিনয়ের জন্য সবসময় বৈচিত্র্যপূর্ণ চরিত্র পছন্দ করেন বলিউড অভিনেত্রী সামিয়া খের, আর পর্দায় সেই চরিত্রের মতো হয়ে উঠতে যারপরনায় পরিশ্রম করেছেন এই নায়িকা। রাহুল ঢোলাকিয়ার অগ্নি সিনেমায় এবার নারী ফায়ার সার্ভিস কর্মী হয়ে আসছেন এই বলিউড তারকা। মুম্বাইয়ের এক 5 তারা হোটেলে মুক্তি পেল ওয়েব ছবিটির ট্রেলার। ফায়ার সার্ভিস কর্মীদের জীবন আর তাদের সাহসিকতা, আত্মত্যাগের কাহিনী নিয়ে বোনা হয়েছে ছবির গল্প। মানুষের প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিস কর্মীরা আগুনে ঝাঁপ দিতে পিছু পা হন না। ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে বলিউডে এই প্রথম কোনো ছবি নির্মাণ করা হয়েছে। ছবিতে আরও আছেন প্রতীক গান্ধী, দিবন্ধু ভট্টাচার্য, সাই তামহংকার। এদিকে অগ্নির ট্রেলার মুক্তির আয়োজনে সামিয়া খের বলেন, এই ছবির টিজার আসার সঙ্গে সঙ্গে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। বাস্তবে নাকি নারী ফায়ার সার্ভিস কর্মী হয় না। অনেকে জানেই না ফায়ার সার্ভিস বিভাগে অনেক নারী ফায়ার ফাইটার আছেন। আমিও তা জানতাম না। অন্যদিকে পর্দায় ফায়ার সার্ভিস কর্মী হয়ে উঠতে লম্বা প্রস্তুতি নিতে হয়েছে এই বলিউড নায়িকাকে। মুম্বাই ফায়ার স্টেশনে তাকে প্রশিক্ষণ নিতে হয়েছে। এদিকে চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, প্রতিটি ছবির মাধ্যমে আমি নতুন কিছু কলা শিখেছি। মির্জা ছবির জন্য শিখেছি ঘোড়ায় চড়া, ঘুমরের জন্য ক্রিকেট, আর এই সিনেমার জন্য অগ্নি নির্বাপন। বাস্তবের ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের সঙ্গে কথা বলে বুঝেছি আগে এ বিষয়ে আমার সামান্য জ্ঞান ছিল। ফরহাদ হোসেন, ভোরের পাতা। বর্তমানে দুজনের কাজের ব্যস্ততাই সমানে সমান। একজন শুধু সিনেমা নিয়ে, তো আরেকজন নাটক, সিনেমা ও ওটিটি নিয়ে। কাজের মধ্যেই তাদের বন্ধুত্ব নজর কেড়েছে ভক্তদের। একসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতেও দেখা গেছে তাদের। বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে। বর্তমানে দুজনের কাজের ব্যস্ততাই সমানে সমান। একজন শুধু সিনেমা নিয়ে, তো আরেকজন নাটক, সিনেমা ও ওটিটি নিয়ে। কাজের মধ্যেই তাদের বন্ধুত্ব নজর কেড়েছে ভক্তদের। একসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতেও দেখা গেছে তাদের। বলছি দেশের বিনোদন ইন্ডাস্ট্রির এ সময়ের অন্যতম জনপ্রিয় 2 অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিনের কথা। বছর শেষে কাজের ব্যস্ততা দুজনেরই রয়েছে। মেহজাবিন বর্তমানে তার প্রিয় মালতী সিনেমার ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন, আর ফারিনের হাতে রয়েছে নির্মাতা কাজল আরিফিনের ওয়েব ফিল্ম হাউসউইট। এতে তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব। এই শুটিংয়ে আজ থেকে বরিশালে যুক্ত হচ্ছেন ফারিন। ওয়েব ফিল্মটি 2025 সালের ভালোবাসা দিবসে প্রচার করা হবে। এদিকে গতকাল মেহজাবিন ও ফারিন একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রমোশনাল প্রোগ্রামে উপস্থিত হন। সেখানে তারা নিজেদের সম্পর্ক ও একসঙ্গে পর্দায় কাজ করা নিয়ে কথা বলেন। নিজেদের সম্পর্ক নিয়ে শুরুতেই মেহজাবিন বলেন, কাজের সুবাদে আমরা দুজন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে ভ্রমণ করেছি। আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, যা আমাদের ভক্তদেরও নজর কেড়েছে, তাদের কাছে ভালোও লেগেছে। ফারিন বরাবরই মেহজাবিনের কাজের ভক্ত। তার নতুন সিনেমা প্রিয় মালতী দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এই অভিনেত্রী হলে গিয়ে দেখবেন বলেও জানিয়েছেন। এছাড়া আমাদের একসঙ্গে এখনো কাজ করা হয়নি, সুযোগ হলে অবশ্যই কাজ করব।
এদিকে নতুন বছর নিয়ে দুজনেরই আপাতত কোনো প্ল্যান নেই, তবে মেহজাবিন জানিয়েছেন বছর শেষে তার সিনেমা নিয়েই থাকবে ব্যস্ততা, আর ফারিন জানিয়েছেন হয়তো শুটিং করেই কাটবে তার বছরের শেষ দিন। নিউজ ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলা সংবাদ। লিভারপুলের বিপক্ষে 2-0 গোলে হেরে টানা 7 ম্যাচ জয়শূন্য থাকা ম্যানচেস্টার সিটি এখন নতুনভাবে শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা। রোববারের এই হারের পর সিটি 2008 সালের পর প্রথম টানা 4টি প্রিমিয়ার লিগ ম্যাচে হারল। কোডি গাকপো এবং মোহাম্মদ সালাহর দ্বিতীয়ার্ধের গোল লিভারপুলকে শীর্ষে অবস্থান আরও শক্তিশালী করতে সাহায্য করে। লিভারপুল বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে 9 পয়েন্ট এগিয়ে, যেখানে সিটি রয়েছে 5ম স্থানে, আরও 2 পয়েন্ট পিছিয়ে। লিভারপুল সমর্থকরা গার্দিওলাকে ব্যঙ্গ করে তোমাকে কালকেই বরখাস্ত করা হবে বলে স্লোগান দিলে তিনি 6টি আঙ্গুল দেখিয়ে তার ইতিহাসে জেতা 6টি প্রিমিয়ার লিগ শিরোপার উল্লেখ করেন। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, আমি তাদের অভিনন্দন জানাই এবং আমরা আবার শূন্য থেকে শুরু করব। এটি বিশ্বাস করা কঠিন, তবে আমরা নতুন করে শুরু করব এবং ভালো ফলাফল আনার চেষ্টা করব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সার্ক পুনরুজ্জীবিত করতে কার্যকর পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবং উন্নয়ন প্রকল্পের 40% অর্থ লুটপাট, বছরে পাচার $16 বিলিয়ন। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।